আজকের অনলাইন ক্লাসে সুপ্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল কায়েম পলাশ ৫ নং জাহানারা উচ্চ বিদ্যালয় আজকের পাঠ শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে শুনবে ও খাতায় নোট করে নিবে। শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় দ্বিতীয়, পাঠ ১ ও ২। আজকের পাঠের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ১৯৪৭ সালে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। প্রায় ১০০০ মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা, সংস্কৃতি সবকিছু ভিন্ন হলেও শুধুমাত্র ধর্মীয় কারণে পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তান মিলে একটি রাষ্ট্র গঠন হয়, যার ফলশ্রুতিতে আমরা একটি দেশের সূচনা শুরু হয়। প্রায় ১০০০ মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা, সংস্কৃতি সকল বিষয় অমিল থাকা সত্ত্বেও শুধু ধর্মীয় মিলের কারণে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি প্রদেশ করা হয়। এই নতুন রাষ্ট্র পূর্ব বাংলার মানুষের জীবনে কোনো মুক্তির স্বাদ বয়ে আনতে পারেনি। শাসকের হাত বদল, পূর্ব পাকিস্তান নতুন আরেকটি ভিনদেশী শাসকের দ্বারা শাসিত হতে থাকে বা পরিশেষে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। রাষ্ট্র হিসেবে জন্ম ইতিহাস অনেক ঘটনাবহুল, এখানে অনেক ঘটনা জড়িত। আমরা যে আলোচনা করলাম এই পাঠ থেকে তোমরা যা জানতে পারবে তা তোমরা খাতায় লিখে নিতে পারো। আমি ৩টি প্রশ্ন দেব, এখানে তোমরা প্রশ্ন ৩টি লিখে নিবে। ১, পাঠ থেকে তোমরা যা জানতে পারবে। ১, বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতি পটভূমির বর্ণনা করতে পারবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও পটভূমি বর্ণনা ২, ১৯৭০ সালের নির্বাচনোত্তর জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতিক্রিয়া বর্ণনা করতে পারবে। ১৯৭০ সালের নির্বাচনোত্তর জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে রাজনৈতিক নেতৃত্বের
প্রতিক্রিয়া বর্ণনা করতে পারবে। বর্ণনা করতে পারো। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিবে। 3 নং প্রশ্ন, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও প্রতিক্রিয়া মূল্যায়ন করতে পারবে। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও প্রতিক্রিয়া মূল্যায়ন করতে পারবে। পার্ট 1, সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। 1970 সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা প্রদান না করে পাকিস্তানি সামরিক জান্তা ষড়যন্ত্র শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশনে বারবার স্থগিত ঘোষণা করে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে মার্চের শুরু থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন। তারই ফলশ্রুতিতে 7ই মার্চের বক্তব্যে তিনি বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ফলে বাঙালি স্বাধীনতার প্রস্তুতি হয়। পরিশেষে পাকিস্তানি সামরিক বাহিনী পরিশেষে মার্চ বর্বর গণহত্যা শুরু করে। 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাঙালি স্বাধীনতার ডাক দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। একদিকে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয়, অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো তা বানচালের জন্য ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র শুরু করে। তিনি ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেন। আওয়ামী লীগ 2 মার্চ 1971 সালে ও 3রা মার্চ দেশে হরতালের ডাক দেয়। 2 মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে ছাত্রলীগ ও ঢাকা কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকসু, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদ ডাকসু নেতৃবৃন্দ দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। মুক্তিযুদ্ধের পতাকা ছিল আমাদের প্রেরণা। 3রা মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। এতে আন্দোলন আরো বেগবান হয়। ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতি পূর্ণ আস্থা করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এই পরিস্থিতিতে ভিতরে ইয়াহিয়া খান 6 মার্চ বেতার ভাষণে 25শে মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। এখানে তোমাদের কিছু নৈর্ব্যক্তিক ও জ্ঞানমূলক কিছু প্রশ্ন আছে, যেগুলো শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমার সাথে সাথে প্রশ্নগুলো শুনবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। কত সালে ভারত পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়? তোমরা আমার সাথে সাথে খাতায় লিখে নেবে অথবা মনোযোগ সহকারে শুনবে এবং আমার প্রশ্নের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কত সালে ভারত পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়? ভারত উত্তর হলো ভারত পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় 1947 সালে। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? 2 নম্বর প্রশ্ন। মূল্যায়নে এই প্রশ্নগুলো মূল্যায়নে থাকতে পারে। আমি যে দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক পশ্চিম পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1971 সালের 16 ডিসেম্বর। অপারেশন সার্চলাইট কাকে বলে? অপারেশন সার্চলাইট হলো
25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহরে নিরীহ জনগণকে নির্মমভাবে হত্যা করেছিল, হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাকে ইতিহাসে 25শে মার্চের কালো রাত্রি অথবা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে তোমরা শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1971 সালের 16ই ডিসেম্বর। আর একটা বিষয় নিয়ে এখানে ছাত্রছাত্রীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়, সেটি হলো 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর। এই প্রশ্ন দুটির উত্তর দিতে গিয়ে আমাদের ছাত্রছাত্রীরা অনেক প্রায় ভুল করে থাকে। 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। মুক্তিযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেছিল? কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, শিক্ষক, সকল শ্রেণী পেশার মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ছাত্র সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়েছিল? বাংলাদেশের ছাত্র সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়েছিল? 3রা মার্চ 1971। আরেকটি প্রশ্ন আছে, বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কারা? বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কে বা কারা? বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও কেন্দ্রীয় সংসদ ডাকসু সকাল 11টায় বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন। এই প্রশ্নগুলো মনে রাখবে এবং সবসময় মনে রাখার চেষ্টা করবে। আমরা দ্বিতীয় পাঠে আসব। দ্বিতীয় পাঠ হলো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি। দ্বিতীয় পাঠের প্রথম শিরোনাম হলো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেয়। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট, কাচারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় ট্যাক্স বা খাজনায়। তিনি তার ভাষণে আরো বলেন, যে পর্যন্ত আমাদের দেশের মুক্তি না হচ্ছে ততদিন পর্যন্ত ট্যাক্স খাজনা বন্ধ করে দেওয়া হবে। বঙ্গবন্ধু 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়া ও তার সহযোগী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবেন। তাই তিনি প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে দুর্গ গড়ে তোলার অনুমতি দেন এবং বক্তৃতা আরো বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। একথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করা প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায়। তার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের আপামর জনসাধারণ সর্বাত্মক যুদ্ধে অংশগ্রহণ করে এবং পরিশেষে সাফল্য লাভ করে। জাতীয় মার্চের ভাষণ অধিবেশনে যোগদান করার ব্যাপারে বঙ্গবন্ধু 4টি পূর্ব শর্ত ঘোষণা করেছিলেন। শর্ত 4টি হলো: 1. সামরিক আইন প্রত্যাহার করতে হবে। 2. নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 3. সেনাবাহিনী গণহত্যা তদন্ত করতে হবে। 4. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। এর দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসকরা বঙ্গবন্ধুর গণতান্ত্রিক ও দাবিগুলো কখনো মেনে নেই, ফলে বাঙালি আন্দোলন বেগবান হয়। আওয়ামী লীগের নেতৃত্বে এবং সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকেই এই দেশ পরিচালনায় অংশগ্রহণ করেন।
এখানে দ্বিতীয় পাঠের ঐতিহাসিক ভাষণের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যেগুলো তোমরা খাতায় লিখে নেবে। ক নম্বর প্রশ্ন, ৭ই মার্চের ভাষণ কি ছিল? ৭ই মার্চের ভাষণ কি ছিল? ৭ই মার্চের ভাষণ ছিল, উত্তরে ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃতি দেয় কে? ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃতি দেয় কে? উত্তরে হবে ইউনেস্কো। ৩ নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু কোথা থেকে দেশ পরিচালনা করতেন? বঙ্গবন্ধু কোথা থেকে দেশ পরিচালনা করতেন? উত্তর হলো বঙ্গবন্ধু তার ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে দেশ পরিচালনা করতেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আরো পরের ক্লাসে অন্যান্য পাঠ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম।